সিলেবাসটা দেখা যাচ্ছে? স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো ইকন 312। তো কোর্স কোডটা হচ্ছে ইকন 312। এটা একটা ইলেকটিভ কোর্স, 4 ক্রেডিট কোর্স। মানে কোর্স টাইটেলটা ডেটা সায়েন্স ফর ইকোনমিক্স নাকি এটা? আচ্ছা, এনিওয়ে, ডেটা সায়েন্স ফর ইকোনমিক্স সেটাই লেখা আছে। সো এটা আমাকে ডিপার্টমেন্ট থেকে শেয়ার করেছে। সো বেসিক্যালি এখানে মানে মোটিভেশনটা এই কোর্সটার পিছনে রেশনালটা কি, সেখানে যেটা বলা হয়েছে যে স্ট্যাটিস্টিক্সে আমরা জেনারেলি মানে ট্রেডিশনাল স্ট্যাটিস্টিক্সে আমরা ইউজুয়ালি যে ধরনের ডেটা সেট ডিল করি সেটা সাইজটা রিলেটিভলি স্মল হয়। সো ডেটা কালেকশনটা ইউজুয়ালি সার্ভে, তাই না? সো ইন্টারভিউয়ের থ্রুতে হয় অথবা গুগল ফর্ম পাঠিয়ে হয়, যেভাবেই হোক। সো ইন্টারভিউ বা এটা ডাইরেক্ট কাইন্ড অফ প্রাইমারি ডেটা কালেকশন অথবা সেকেন্ডারি সোর্স থেকেও কালেক্ট করা যেতে পারে, বাট ডেটা সাইজটা এরকমই হয়। সাধারণত স্মল ডেটা সেট, রিলেটিভলি স্মল। যেমন বিডিএইচএস, তাই না, বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে, বা তোমাদের যে হাইয়েস্ট, তাই না, সো হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে, এগুলো লার্জ স্কেল সার্ভে, কিন্তু তাও প্রবলি অবজারভেশন নাম্বার অফ হাউস হোল্ডস 50,000-এর বেশি না, তাই না? সেটাও রিলেটিভলি স্মল। ইন দ্য সেন্স যে এখন যেটা হয়েছে আমাদের ডিজিটাইজেশন, তাই না, ডিজিটাল টেকনোলজি আসার কারণে ডেটার ভলিউম, ঠিক আছে, অনেক ধরনের অনেক ভলিউমে ডেটা রেকর্ডেড হতে পারে আর কি। সো সেটার ভলিউম হিউজ। ডেটা স্টোরেজটা অনেক, ডেটা কালেকশনটাও সিম্পল হয়ে গেছে, ডেটা স্টোর করাটাও ইজি হয়ে গেছে, তাই না? সো এটা ক্লাউডে স্টোর হয়, তাই না, ডেটা। তো আমি একটা এক্সাম্পল দিই যে আমাদের যে সুপার শপগুলো আছে, তাই না, এই ইউনিমার্ট, মিনা বাজার, স্বপ্ন, তোমাদের কি মেম্বারশিপ কার্ড আছে কারো কোনোটার? এগুলোর কি হ্যাঁ এরকম স্যার। আছে? নিশ্চয়ই, তাই তো? হ্যাঁ, রেগুলার যেটাতে শপ করো, তো সেটা মেম্বারশিপ প্রবলি আছে। তো যেটা হয় যে তুমি যখন একবার বাজার করছো তখন ডিফারেন্ট আইটেম কিনেছো, তো ওরা সবকিছু স্ক্যান করার পর, তাই না, এখন তো স্ক্যান করে মেশিনে, তো সবগুলোর বারকোড স্ক্যান করে তোমার মেম্বারশিপের কিউআর কোডটাও স্ক্যান করে, তাই না? তো ওরা এক্স্যাক্টলি জানে তুমি কখন, কোন টাইমে, আম, কোন প্রোডাক্ট বা কোন ব্র্যান্ডের প্রোডাক্ট কত ভলিউমে কিনেছো, তাই না? ডিফারেন্ট, একবারে তুমি কি কি কেনো এক একটা, এক একবার যখন শপে যাও, তো ওদের এই প্রত্যেকটা, তাই না, কোন টাইমে তুমি কয়টা, কোন ব্র্যান্ডের আইটেম কয়টা করে কিনেছো, তো এগুলো সবগুলো রেকর্ডেড হয়ে যায়, তাই তো? তো এটা খুব সিম্পল, ডেটা তোমাকে জিজ্ঞেস করতে হচ্ছে না, ও ও জাস্ট বারকোড গুলো স্ক্যান করছে আর এটা অটোমেটিক কম্পিউটারে চলে গেছে। তো আর এটা প্রবলি এই পুরো ডেটা, সব কাস্টমারের এই ধরনের ডেটা রেকর্ডেড হচ্ছে ওদের একটা ক্লাউডে। সো এটা হিউজ ভলিউম অফ ডেটা, ঠিক আছে? তো আমাদের সুপার শপগুলো প্রবাবলি এটা খুব ইন্টেলিজেন্টলি অ্যানালিসিস করে না। আম, বাইরে এটা খুব কমন, ওরা এগুলো এই ধরনের এত হিউজ কাস্টমার ডেটাকে খুব সফিস্টিকেটেড ওয়েতে অ্যানালিসিস করতে পারে। এবং এটার অ্যাডভান্টেজ আছে, তাই না? তো ধরো আমাদের সুপার শপগুলোতে কি হয়, খুব ফ্ল্যাট ডিসকাউন্ট থাকে, তাই না? ধরো আপেলের উপর 10%, ঠিক আছে? তো এটা সব কাস্টমারের জন্য একই রকম ফ্ল্যাট ডিসকাউন্ট, ঠিক আছে, বাট এটা আরো সফিস্টিকেটেড করা যেত, যেটা ওরা করে না। বাইরে যেটা হয়, তো আমি ইংল্যান্ডে ছিলাম, সো ওখানে দুটো খুব বড় সুপার শপ হচ্ছে টেস্কো, সেইন্সবেরি। তো ওরা যেটা করে, ওরাও তো এই ধরনের ডেটা কালেক্ট করে,
বাট ওরা ওটা খুব অ্যানালাইজ করে। সো ওরা যেটা করতে পারে, অ্যানালিসিস করে ওরা যেটা করে, ওরা প্রত্যেক কাস্টমারের মেইল অ্যাড্রেসে কিছু ডিসকাউন্ট কুপন পাঠিয়ে দেয়। এটা কিন্তু খুব স্পেশালাইজ, খুবই কাস্টমাইজড তোমার জন্য, ফর এক্সাম্পল। তো ওরা দেখেছে তুমি এই প্রোডাক্ট এত ভলিউমে কিনতে, কিন্তু এই ব্র্যান্ডেডটা কিনছো না, সো ওরা প্রবাবলি এই ডেটা থার্ড পার্টির কাছে সেল করে। বাট তো তখন ওরা, ধরো তুমি একটা জিনিস কেনা কমিয়ে দিয়েছো, ওরা দেখতে পাচ্ছে ডেটা থেকে, তো ওরা তোমাকে এন্টাইস করতে চায় আবার এই পার্টিকুলার প্রোডাক্টটা তুমি যাতে আবার কেনো, একটু বেশি ভলিউমে কেনো। তো তখন ওই পার্টিকুলার প্রোডাক্টে তোমার জন্য স্পেশালাইজ একটা ডিসকাউন্ট থাকতে পারে 20%। এটা সবার জন্য না, শুধু এই কুপনটা স্ক্যান করে তুমি এই ডিসকাউন্টটা মানে অ্যাফোর্ড করতে পারো। তো এটা খুবই কাস্টমাইজ, খুবই স্পেশালাইজড, পার্সোনালাইজড একটা অফার। সো এটা সম্ভব হয়েছে এই ধরনের এত ভলিউমে ডেটা, এত ডিটেইল ডেটা কালেক্ট করার ফলে। ঠিক আছে। তো এই যে বিগ ভলিউম অফ ডেটা, এটা অ্যানালাইজ করার জন্য এখন আর ট্র্যাডিশনাল স্ট্যাটিস্টিক্যাল যে টুলগুলো, সেগুলো এগুলো হ্যান্ডেল করতে পারে না অনেক সময়। তো তোমরা এখন মেশিন লার্নিং এর নাম শুনছো। সো মেশিন লার্নিং, সো আমরা এখানে আসলে সেই ধরনের কিছু স্ট্যাটিস্টিক্যাল টুল দেখবো, মানে স্ট্যাটিস্টিক্যাল টুল ইন দ্য সেন্স যে এটা মেশিন লার্নিং টুলও। তো স্ট্যাটিস্টিক্সে আসলে ইনকর্পোরেট করা হয়েছে। তো হ্যাঁ, অনেকগুলো টুলই এই ধরনের বড় ভলিউমের ডেটা, আচ্ছা শুধু ভলিউম না, ডেটার ভ্যারাইটি, ঠিক আছে। সো ডিফারেন্ট টাইপ অফ ডেটা এখন কালেক্ট হচ্ছে ডিফারেন্ট ফর্মে। আগে ট্রেডিশনাল ডেটা ছিল জাস্ট নাম্বারস, তাই না, খুব সিম্পল কিছু ডেমোগ্রাফিক ভ্যারিয়েবল, সোশিও ইকোনমিক ভ্যারিয়েবল এই ধরনের, বা হেলথ রিলেটেড ভ্যারিয়েবল, এই ধরনের ডেটা কালেক্ট করা, যেগুলো সাধারণত নিউমেরিক ডেটা মানে আমরা নাম্বারস বুঝতাম। কিন্তু এখন ডেটা আরো ডিফারেন্ট ফর্মে আসছে, যেটাকে আমরা আনস্ট্রাকচার্ড ডেটা বলি। ফর এক্সাম্পল, ইমেজ, ঠিক আছে। তো তোমরা প্রবাবলি নাম শুনে থাকবে ইমেজ প্রসেসিং। তো এই যে ইসিজি, ঠিক আছে, বিভিন্ন ধরনের ইমেজ, ঠিক আছে। এই ইমেজ গুলো আসলে, ইমেজ গুলো থেকেও আমরা ডেটা জেনারেটেড হচ্ছে, ঠিক আছে। আম, তোমরা আম, তোমরা শুনে থাকবে, তাই না, যে পিক্সেল, ফর এক্সাম্পল। তো ডেটার রেজলিউশন, তো হাই রেজলিউশন পিক্সেল কত, তো এগুলো আসলে কাইন্ড অফ ডেটা হিসেবে আসছে। তো এটাকেও অ্যানালাইজ করা সম্ভব হচ্ছে, ইমেজ থেকেও ডেটা কালেক্ট করা এবং সেটাকে অ্যানালাইজ করে আবার একটা প্রেডিকশন করা, এটা পসিবল হচ্ছে। টেক্সট, তাই না, টেক্সট এখন ডেটা, আগে যেটা কখনো চিন্তা করেন, টেক্সট অ্যানালিসিস হয়, তাই না। তোমরা তো চ্যাট জিপিটি ফর শিওর সবাই জানো, চ্যাট জিপিটি সবাই ইউজও করছো প্রবাবলি, তাই না। তো চ্যাট জিপিটি আসলে টেক্সট, তাই না, ওকে টেক্সট ফিট করা হয়েছে। তো অনেক অনেক টেক্সট ফিট করা হয়েছে এবং সেটা ও অ্যানালাইজ করে ইন্টেলিজেন্ট হচ্ছে, লার্নিং করছে এবং খুব সফিস্টিকেটেড আউটপুট দিচ্ছে, তাই না। সো টেক্সট হতে পারে, জিপিএস, স্যাটেলাইট ডেটা, সাউন্ড, ইভেন সাউন্ডের ফ্রিকোয়েন্সি, তাই না, এগুলো আসলে সাউন্ড থেকেও ডেটা আসছে এবং ডেটা, মানে ওই ডেটা অ্যানালিসিস করে সাউন্ডের ইম্প্যাক্টটাও অ্যানালিসিস করা সম্ভব হচ্ছে। তো আহ, হ্যাঁ, ডিফারেন্ট ভলিউম, মানে হিউজ ভলিউমে ডেটা আসছে এবং ডিফারেন্ট টাইপস অফ ডেটা আসছে, এবং এই ডেটাকে অ্যানালিসিস করার জন্য আসলে অনেক ধরনের, মানে ট্র্যাডিশনাল স্ট্যাটিস্টিক্যাল টুলের বাইরেও আম, আরো সফিস্টিকেটেড কিছু টেকনিকের দরকার হচ্ছে। তো এই টেকনিকগুলোর অনেকগুলোই আবার ডেভেলপড হয়েছে কম্পিউটার সায়েন্স ডিসিপ্লিনে। তো মেশিন লার্নিং পার্টটা আসলে ওখান থেকে আসছে। সো স্ট্যাটিস্টিক্যাল লার্নিং যেটা এখানে বলা হচ্ছে, সেটা আসলে কাইন্ড অফ কম্বিনেশন অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড মেশিন লার্নিং। তো আমি তো এখানে তোমাদের টেক্সট বই,
তো এখানে লেকচার টেন্টেটিভ একটা শিডিউল দেওয়া আছে লেকচারের, তো আমরা এটা ফলো করার চেষ্টা করব। তো তোমাদের এই সবগুলো চ্যাপ্টারই আসলে টেক্সট বই যেটা সেটা থেকেই নেওয়া হয়েছে। তো এটা তোমাদের টেক্সট বইটা হচ্ছে এটা, ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্যাল লার্নিং, হ্যাঁ, জেমস ব্রিটেন, হেস্টিয়ান, তিপশিরানি। তো এদের এটা ইটস এ ভেরি গুড বুক। আমি খুবই হ্যাপি যে তোমাদের এই বইটাই ফলো করা হচ্ছে। ইটস এ ইজি বুক, মানে অন্য ডিসিপ্লিনের যারা আছে স্ট্যাটিস্টিক্স এর বাইরে তাদের জন্য রিলেটিভলি ইজিয়ার, মানে ইজি টু ফলো। এই কুন আর জনসনেরটা এই বইটাও আছে। আমাদের প্রবাবলি এটা খুব বেশি দরকার হবে না, হয়তো আমরা কিছু কিছু জিনিস ফার্দার ক্লারিফিকেশনের জন্য বা আরো ভালো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই বইটা ইউজ করতে পারি, বাট আমরা বেসিক্যালি এই ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্যাল লার্নিং এই বইটাই ফলো করব। এই বইয়ের চ্যাপ্টার অনুযায়ী তোমাদের আসলে লেকচার গুলো অ্যারেঞ্জ করা হয়েছে। আচ্ছা, তোমাদের আমি জাস্ট একটু জানার জন্য জিজ্ঞেস করি, এটার জন্য কোনো প্রি রিকুইজিট আছে? মানে তোমাদের কোনো কোর্স কি করে আসতে হয় এটা নেয়ার জন্য? তুমি কি জানো সেটা? না, না স্যার, আমাদের এই রিলেটেড কিছু পড়াশোনা করা লাগে নাই বা কোনো কোর্স ছিল না। আচ্ছা, প্রি রিকুইজিট ছিল না। আচ্ছা, এমনি তোমরা স্ট্যাটিস্টিক্স কতখানি পড়েছো? সো ডেফিনেটলি নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর নলেজ তোমাদের কেমন আছে, মানে স্ট্যাটিস্টিক্স কয়টা কোর্স করেছো তোমরা এখন পর্যন্ত? স্যার আমরা টিল নাও 3টা কোর্স করছি স্ট্যাটিস্টিক্স এর উপরে। ও, তিনটা করেছো? ও, Yes, sir. তাহলে তাহলে প্রবাবলি তোমরা অনেক কিছু করেছো। তো সেগুলো সেগুলো ম্যান্ডেটরি কোর্স? ইয়েস স্যার, 3টা কোর্সই ম্যান্ডেটরি ছিল। আচ্ছা, কম্পালসারি। আচ্ছা, তাহলে ভালো। তো তো সেই কারণে প্রবাবলি প্রি রিকুইজিট লেখা হয়নি। তো সেগুলো, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স এর একটা বেসিক নলেজ, মানে বেসিক মানে মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেল নলেজ আমাদের লাগবে। ওকে, সো হ্যাঁ, সো স্ট্যাটিস্টিক্স এর কিছু নলেজ আমাদের লাগবে বলছিলাম। তো আমি তোমরা কি আহ, আমি যে সুইচ করেছি ডকুমেন্টটা, সেটা দেখা যাচ্ছে? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? আচ্ছা, সো আমি জাস্ট জানার জন্য যে এই জিনিসগুলো তোমরা প্রবাবলি দেখেছো যে স্ট্যাটিস্টিক্স এ আসলে কাইন্ড অফ দুই ধরনের জিনিস করা হয়। স্ট্যাটিস্টিক্স তো ডেটা নিয়েই ডিল করে, তাই না? আম, তো স্ট্যাটিস্টিক্স এ আমরা ডেটা কালেকশন করার পর অ্যানালাইজ করে রেজাল্ট প্রেজেন্ট করি, ইন্টারপ্রিট করি। আবার এই অ্যানালিসিস এর একটা পারপাস থাকতে হয়, তাই না? শুড হেল্প সামওয়ান মেক ডিসিশনস। বাট স্ট্যাটিস্টিক্সকে আমরা দুইটা ব্রাঞ্চে মেইনলি কথা বলি, দুই ধরনের স্ট্যাটিস্টিক্স এর কথা বলি। একটা হচ্ছে ডেসক্রিপটিভ, যেখানে মেইনলি টেবলস, গ্রাফস অ্যান্ড সামারি স্ট্যাটিস্টিক্স। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, এই দুটো ডিফারেন্স কি কেউ এক্সপ্লিসিটলি জানো? ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি? তোমরা স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স পড়েছো এমনি? স্যার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমরা একটা সামারি করি, আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে আমরা হইতেছে কোনো একটা স্যাম্পলের উপর মানে অ্যানালাইসিস করে হোল পপুলেশনের উপর ডিসিশন নেই। হ্যাঁ, থ্যাংক ইউ। এক্স্যাক্টলি তাই। ঠিক আছে, সো এটা ইম্পর্টেন্ট ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ইন পার্টিকুলার, যে হ্যাঁ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে তুমি যে ডেটাই কালেক্ট করেছো এটাকে সামারাইজ করবা মিনিংফুলি। ঠিক আছে, সো এটা হতে পারে একটা টেবিলে, হতে পারে গ্রাফের থ্রুতে,
অথবা সামারি স্ট্যাটিস্টিক্স যেমন অ্যাভারেজ করি, তাই না? আমরা অনেক সময় মিন বা মিডিয়ান, তাই না, এই ধরনের সামারি দিয়ে একটা নাম্বারে পুরো সব নাম্বারকে সামারাইজ করি। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে আমাদের পপুলেশন আর স্যাম্পলের আইডিয়াটা লাগবে, কারণ এটা বেসিক্যালি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আর একটু সফিস্টিকেটেড। সো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে যেটা বলা হলো যে স্যাম্পলের বেসিসে আমরা পপুলেশনের ব্যাপারে একটা প্রেডিকশন করব অথবা ডিসিশন নিব, তাই না? সো আমি একটা কুইক এক্সাম্পল দেই যে ধরো আমার ইন্টারেস্ট হচ্ছে টু নো দ্য অ্যাভারেজ হাইট অফ অ্যাডাল্ট men in Bangladesh. What is the average height of adult men in Bangladesh? সো এই কোয়েশ্চেনটা জানতে হলে মানে এই কোয়েশ্চেনটার জন্য পপুলেশন কারা? অ্যাডাল্ট মেন ইন বাংলাদেশ। হ্যাঁ, অল দ্য অ্যাডাল্ট মেন ইন বাংলাদেশ, তাই না? হ্যাঁ, কারণ আইডিয়ালি এই অ্যাভারেজটা যদি আমার কারেক্টলি কম্পিউট করতে হয়, তাহলে আমার ইচ অ্যান্ড এভরি অ্যাডাল্ট ম্যান, বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি অ্যাডাল্ট ম্যানের হাইটের ইনফরমেশন লাগবে, তারপর সেই অ্যাভারেজটা করা যাবে, তাই না? তো এটা ট্রাই করার কথা, কিন্তু এটা কি খুব ইজি হবে? না স্যার। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে? তো একটা জিনিস হচ্ছে, হ্যাঁ আমি জানি না বাংলাদেশে কত অ্যাডাল্ট মেন আছে ইন দ্য ফার্স্ট প্লেস। সো আর প্রত্যেকের কাছে যাওয়া এবং তাদের হাইটের ইনফরমেশন নেওয়াটা অলমোস্ট ইম্পসিবল, তাই না? তো প্রবাবলি আমাদের যেটা করতে হবে, স্যাম্পলে যেতে হবে, তাই না? হ্যাঁ, তো আমরা জাস্ট পপুলেশনকে স্টাডি করতে চাচ্ছি কিন্তু করা যাচ্ছে না, কিন্তু যেহেতু পপুলেশনটা ভেরি লার্জ, প্রবাবলি আননোনও। তো কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, আমরা বাংলাদেশের সব অ্যাডাল্ট ম্যানের অ্যাভারেজ হাইটের একটা আইডিয়া করতে চাই। তো সেই জন্য আমরা স্যাম্পল কালেক্ট করতে পারি, ধরো 10,000 অ্যাডাল্ট ম্যান, ঠিক আছে? অ্যাডাল্ট ম্যান কে আমি সিলেক্ট করব, তাই না, স্যাম্পলে। তো স্যাম্পল কিভাবে নিব সেটা আবার ডিফারেন্ট কোয়েশ্চেন, বাট ধরো বাংলাদেশের ডিফারেন্ট এরিয়া কভার করে তুমি 10,000 অ্যাডাল্ট ম্যানের একটা লিস্ট করলা, ঠিক আছে? অ্যাডাল্ট ম্যানের স্যাম্পল নিলা। সো স্যাম্পলটা পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ করার চেষ্টা করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি যদি 10,000 অ্যাডাল্ট ম্যানকে রাঙামাটি থেকে নিয়ে নেই তাহলে এটা ঠিক হবে না, তাই না? সেটার বেসিসে আমি পুরো পপুলেশনের যে আইডিয়া করব সেটা প্রবাবলি ঠিক হবে না। তো আমার বাংলাদেশের ডিফারেন্ট এরিয়া কভার করে এটা নেওয়া উচিত। কিভাবে নেওয়া যায় সেটা ডিফারেন্ট কোয়েশ্চেন, বাট ধরো আমি 10,000 অ্যাডাল্ট ম্যানের একটা স্যাম্পল নিয়েছি আর এদের অ্যাভারেজ হাইটটা পেয়েছি। তোমরা মিন বোঝো তো, তাই না? মিন, অ্যাভারেজ, এটা আমি ধরো পেয়েছি 5.4 ফিট, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা আসলে যদি আমি মনে করি যে আমার স্যাম্পলটা পুরো বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হয়েছে, তাহলে আমি বলতে পারি যে বাংলাদেশের অ্যাডাল্ট মেনদের অ্যাভারেজ হাইটটা অ্যাপ্রক্সিমেটলি 5.4 ফিট, কারণ আমি তখন স্যাম্পলের বেসিসে এই প্রেডিকশন করছি। আচ্ছা, আমি যদি মিনটা কম্পিউট করে বসে থাকি, জাস্ট মিনটা রিপোর্ট করলাম যে আমি 10,000 অ্যাডাল্ট মেনের স্যাম্পল হাইটের ইনফরমেশন নিয়েছি, অ্যাভারেজটা পেয়েছি 5.4 ফিট। এখানে এখানে যদি আমি মিনটা রিপোর্ট করে বসে থাকি তাহলে কিন্তু এটা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স হচ্ছে না, এটা ইনফারেন্স ড্র করা হচ্ছে না। এটা আমি কি করেছি, সামারি স্ট্যাটিস্টিক্সই করেছি, তাই না? আমি জাস্ট মিনটা রিপোর্ট করেছি। কখন এটা ইনফারেন্সিয়াল হবে? যখন আমি বলবো যে আমি এই স্যাম্পলের যে অ্যাভারেজটা 5.4 ফিট, 10,000 অ্যাডাল্ট মেনের স্যাম্পলের যে অ্যাভারেজ, এটাকে আমি পুরো বাংলাদেশের
অ্যাডাল্ট মেয়েদের অ্যাভারেজ হাইটের প্রেডিকশন হিসেবে ইউজ করছি, তখন এটা ইনফারেন্সিয়াল। তো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বেসিক্যালি স্যাম্পলের বেসিসে পুরো পপুলেশনের একটা ডিসিশন নেওয়া বা অথবা প্রেডিকশন করা। ওকে, আর ভ্যারিয়েবলস এর টাইপ গুলো তোমরা মোটামুটি জানো, কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ। ভ্যারিয়েবলের আইডিয়া তো জানো, তাই না? তো হ্যাঁ, কোয়ান্টিটেটিভ হচ্ছে যেগুলো মেজার্ড হচ্ছে নাম্বারসে, আর কোয়ালিটেটিভ হচ্ছে যেগুলো ইউজুয়ালি নন নিউমেরিক, ঠিক আছে, ক্যাটাগরি, মানে ভ্যালু গুলো নন নিউমেরিক এবং এগুলোকে কতগুলো ক্যাটাগরিতে ক্লাসিফাই করা যায়। তো কেউ এক্সাম্পল দিতে পারবে একটা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলের আর একটা কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের? তোমাদের কথাই যদি চিন্তা করো, তোমরা স্টুডেন্টরা এই ক্লাসের, এমন কিছু যেটার ভ্যালুটা ভ্যারি করছে অ্যাক্রস তোমাদের এবং সেটা নাম্বারে মেজার হচ্ছে। স্যার সিজিপিএ। থ্যাংক ইউ, সিজিপিএ, হ্যাঁ। তো সিজিপিএ এটা নিউমেরিক নাম্বারে মেজার, আর এটা ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এটা মেজার করছে তোমার প্রবলি একাডেমিক পারফরমেন্স ইন নাম্বারস। তো সিজিপিএ যত বেশি হবে তত একাডেমিক পারফরমেন্স ভালো, সিজিপিএ কম হলে একাডেমিক পারফরমেন্স কম, এরকমই আমরা বলি, তাই না? আচ্ছা, আর কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের কোনো এক্সাম্পল? হ্যাঁ, জেন্ডার বা জেন্ডার, রিলিজিয়ান, এগুলো ক্যাটেগরিক্যাল, তাই না, বা কোয়ালিটেটিভ। তো এগুলো নন নিউমেরিক, কতগুলো ক্যাটাগরিতে আমরা ক্লাসিফাই করতে পারছি ভ্যালুগুলোকে। আম, আচ্ছা, তো- তোমাদের মোবাইল ফোন নাম্বার এটা কি ভ্যারিয়েবল কিনা? ইয়েস স্যার। মোবাইল ফোন নাম্বার ভ্যারিয়েবল ডেফিনেটলি, তাই না? এটা সবারটাই তো ইউনিক, কারোটার সাথে, তো এটা ভ্যারি করছে, তাই না? এটা কি কোয়ান্টিটেটিভ নাকি কোয়ালিটেটিভ? স্যার কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, আচ্ছা। কোয়ান্টিটেটিভ যে বলতে চাও, কোনো মানে জাস্টিফাই করতে চাও কেন কোয়ান্টিটেটিভ বলছো? স্যার এটা নিউমেরিক্যাল ভ্যালু আর হচ্ছে প্রত্যেকের জন্য ভ্যারাই করতেছে। আচ্ছা, আর যে কোয়ালিটেটিভ বলেছো? স্যার অ্যাড করা যাবে না। হুম, স্যার নাম্বারগুলো ডিভাইড করা বা অ্যাড করা, সাবট্রাক্ট করা পসিবল না। পসিবল না কেন? সাবট্রাক্ট করলে অসুবিধা কি? সাবট্রাক্ট তো করা যাচ্ছে। অ্যাড করা যাবে না দুইটা ফোন নাম্বার? স্যার মিনিংফুল কিছু আসবে না তো তখন। আসবে না, হ্যাঁ সেটাই, মানে করা যাবে বাট মিনিংফুল। আচ্ছা, হ্যাঁ, সো এটা একটু এক্সেপশন, মানে একটু ডিফারেন্ট এক্সাম্পল। হ্যাঁ, ট্রু, এটা আসলে নাম্বার দেখলেই আমরা জাম্প করবো না, মানে এটা খুব রেয়ার, এই ধরনের এক্সাম্পল নাই খুব। কিন্তু মোবাইল ফোন নাম্বার যদিও নাম্বার, এটা কোনো কিছুর মেজারমেন্ট ইন নাম্বারস না, তাই না? এটা কোনো কোয়ালিটিকে মেজার করছে ইন নাম্বারস, যেমন সিজিপিএ তো তোমার একাডেমিক পারফরমেন্স কে মেজার করছিল ইন নাম্বারস, তাই না? বাট মোবাইল ফোন নাম্বার এটা আইডেন্টিটির মতো, তো এটা কোনো কিছুকে মেজার করছে না ইন নাম্বার। তোমার কারো মোবাইল ফোন নাম্বার বেশি হওয়া মানে কোনো কিছু বেশি তা ইন্ডিকেট করে না, তাই না? আর হ্যাঁ, ও যেটা বললো যে সাবট্রাকশন, ডিভিশন, অ্যাভারেজ করা, তাই না? অ্যাভারেজ মোবাইল ফোন নাম্বার কোনো মিনিংফুল নাম্বার হবে? তোমাদের সবার মোবাইল ফোন নাম্বারে যদি আমি অ্যাভারেজ করি, অ্যাভারেজ তো করা যাবে, তাই না? নাম্বারগুলো অ্যাড করে তো ডিভাইড করা যাবে স্টুডেন্ট নাম্বার দিয়ে, তাহলে একটা অ্যাভারেজ তো আসবে, তাই না? কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে এটা মিনিংফুল হবে কিনা। হবে না, তাই না? হ্যাঁ, তো অ্যাভারেজ সিজিপিএ তোমাদের ক্লাসের মিনিংফুল, এটা তোমাদের পুরো ক্লাসে সবার পারফরমেন্সের একটা সামারি নাম্বার, এটা দেখে আমি আইডিয়া করতে পারি। আমরা ব্যাটসম্যানদের তো অ্যাভারেজই দেখি, বাট
মোবাইল ফোন নাম্বারের অ্যাভারেজটা কোনো মিনিংফুল না, সো হ্যাঁ এটা আসলে কোয়ালিটেটিভ, এটা আইডেন্টিটির মতো, নামের মতো, ঠিক আছে অনেকটা। আচ্ছা, মেজারমেন্ট স্কেল, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও, এগুলো তোমরা জানো প্রবাবলি, নাম শুনেছো এগুলোর? আচ্ছা, তো আমি জাস্ট মানে তোমাদেরকে একটু মেমোরি রিফ্রেশ করার জন্য এগুলো একটু বলছি, কারণ আমরা যখন মানে একদম স্ট্যাটিস্টিক্যাল ইয়েতে যাব, লার্নিং এর ইয়েতে যাব, তখন আমি ধরে নিব যে তোমরা এগুলো জানো। সো নমিনাল, অর্ডিনাল হচ্ছে ক্যাটেগরিক্যাল বা কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের স্কেল, তাই না? নমিনাল হচ্ছে যেখানে কোনো অর্ডার নাই, অর্ডিনাল হচ্ছে অর্ডার আছে, যেমন তোমরা জেন্ডারের কথা বলেছো অথবা রিলিজিয়ান, এটা নমিনাল, তাই না? এখানে কোনো ইনহেরেন্ট অর্ডারিং নাই। কিন্তু আমি সোশ্যাল বা ওয়েলথ ক্লাস যদি বলি, পুয়ার, মিডল ক্লাস, রিচ, তাহলে এখানে একটা ইনহেরেন্ট অর্ডারিং আছে। স্যাটিসফ্যাকশন লেভেল, তাই না? লেভেল অফ স্যাটিসফ্যাকশন, সো highly dissatisfied, dissatisfied, neutral, satisfied, highly satisfied, এগুলো একটা ইনহেরেন্ট অর্ডারিং আছে, তাই না? বাট এগুলো ক্যাটেগরিক্যাল, বাট অর্ডিনাল স্কেল। আর ইন্টারভাল রেশিও কেউ জানো এটা? কোনো এক্সাম্পল দিতে পারো যেটা ইন্টারভাল? টেম্পারেচার। হ্যাঁ, মিনিংফুল ডিফারেন্স থাকবে, সেটা ইন্টারভাল, কিন্তু রেশিও করা যাবে না, তাই না? রেশিওটা মিনিংফুল হবে না। কেউ জানো এই ধরনের কোনো জিনিস যেটা ইন্টারভাল স্কেল ফলো করে বাট নট রেশিও? সেলসিয়াস স্কেল বা ফারেনহাইট স্কেল। হ্যাঁ, টেম্পারেচার, তাই না? হ্যাঁ, সো টেম্পারেচার তুমি বলতে পারো যে ডিফারেন্স, টেম্পারেচার ডিফারেন্স, তাই না? এই এই এরিয়ার সাথে এই এরিয়ার টেম্পারেচারের ডিফারেন্স এত, কিন্তু এটা আসলে মাল্টিপ্লাই করা যাবে না, মানে করা করা গেলেও সেটা মিনিংফুল হবে না। তো ধরো একটা এরিয়াতে টেম্পারেচার 1 ডিগ্রি, আর একটা একটা দেশে 1 ডিগ্রি টেম্পারেচার, আর একটা দেশে 40 ডিগ্রি টেম্পারেচার, তো 39 ডিগ্রি টেম্পারেচারের ডিফারেন্স, তাই না? কিন্তু তুমি তো আর বলতে পারবে না যেখানে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড যে টেম্পারেচার তার 40 গুণ টেম্পারেচার, তাই না? 1 ডিগ্রি সেখানে তো ঠান্ডা, সেখানে এটা কি 40 গুণ হচ্ছে? এটা মিনিংফুল না, তাই না? ওই টেম্পারেচার 40 গুণ হলে সেটা 40 ডিগ্রি হবে তা না, তাই না? বাট রেশিও স্কেলে ইন্টারভ্যালও হবে, মানে এটা আসলে সবগুলোকেই কন্টেইন করছে। তো যেখানে মাল্টিপ্লাই, তো তোমরা সিজিপিএ বললা, তো সিজিপিএ কি ধরনের? সিজিপিএ, সিজিপিএ, আচ্ছা সিজিপিএ এক্সাম্পলটা অবশ্য একটু তোমাদের সিজিপিএ রেশিও স্কেল। হ্যাঁ, রেশিও স্কেল, রেশিও স্কেলই প্রবলি, ঠিক আছে। সো যার 2 সিজিপিএ আর যার 4 সিজিপিএ তার দ্বিগুণ বেশি। আরো ভাবে বললে এটা হাইট বা ওয়েট, তাই না? তো যার ওয়েট 45 কেজি আর যার 90 কেজি, তো এটা দ্বিগুণ ওজন। যার 90 কেজি, তার দুইজনের মধ্যে 45 ডিগ্রি, সরি 45 কেজি ডিফারেন্স, বাট আমরা বলতেও পারি যে যার 90 কেজি সে 45 কেজি ওজনের মানুষটার দ্বিগুণ ওজনের, তাই তো? তো এরকম। আর গ্রাফ, তোমরা পাই চার্ট, বার চার্ট, এগুলো প্রবাবলি দেখেছো সবাই। বক্স প্লটও কি দেখেছো? বক্স হুইস্কার প্লট। আচ্ছা, তো হোপফুলি এগুলো তোমরা ইন্টারপ্রিট করতে জানো, তো এখানে আমি যাচ্ছি না। আর ডেসক্রিপটিভ মেজার্স, এগুলো তোমরা পড়েছো, মিন, মিডিয়ান, মোড, তো সেগুলো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ ডিসপারশন গুলো পড়েছো, ভ্যারিয়েশনের মেজার। হ্যাঁ, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তাই না? এগুলো পড়েছো, হ্যাঁ। তো মেজার্স অফ লোকেশন, এটা ইকোনমিক্সে খুবই ইউজ হয়, কোয়ার্টাইলস, পার্সেন্টাইল, কোয়ার্টাইল, এগুলো পড়েছো প্রবাবলি, তাই না? Yes, sir. ওকে, অলরাইট। হ্যাঁ, সো আমি ধরে নিচ্ছি যে ওগুলো তোমরা মোটামুটি জানো। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্পর্কেও তোমাদের আইডিয়া আছে প্রবাবলি, মানে বাইনোমিয়াল পয়সন, নর্মাল ডিস্ট্রিবিউশন, এগুলো এগুলো পড়েছো, তাই না? ওকে। হ্যাঁ, সো তাহলে তোমরা মোটামুটি স্ট্যাটিস্টিক্স কতখানি পড়েছো তোমরা? টেস্ট অফ হাই, মানে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন,
পয়েন্ট ইন্টারভাল এস্টিমেশন মানে কনফিডেন্স ইন্টারভাল, টেস্ট অফ হাইপোথিসিস এগুলো পড়েছো? ও, খুবই ভালো। তো তোমরা টেস্ট অফ হাইপোথিসিস পড়েছো আর রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবলস মানে কোরিলেশন রিগ্রেশন, তাই না? তো রিগ্রেশন মাল্টিভ্যারিয়েট রিগ্রেশনও পড়েছো। তো মাল্টিভ্যারিয়েট রিগ্রেশন কি মানে লিনিয়ার রিগ্রেশনই পড়েছো নাকি লজিস্টিক রিগ্রেশনও পড়েছো? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমাদের লজিস্টিক রিগ্রেশনেরও আইডিয়াটা একটা সময় দরকার হবে, বাট আমরা আসলে লিনিয়ার রিগ্রেশন মানে তোমরা যেটা পড়েছো অলরেডি সেটাও একটু রিভিউ করব, কারণ আমাদের এখানে ফোকাসটা প্রেডিকশনে। সো সেটা সেটা আমরা দেখবো, আবার লজিস্টিক রিগ্রেশনও দেখবো। ঠিক আছে। তো ঠিক আছে, তোমাদের মোটামুটি তাহলে তোমরা মোটামুটি স্ট্যাটিস্টিক্স জেনারেলি ভালোই কভার করেছো হোপফুলি। তো খুব একটা অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, তো টেক্সট বইটার ব্যাপারে যেটা আম, আমি বলবো, টেক্সট বইটা আসলে ফ্রিলি অ্যাভেলেবল। ঠিক আছে, ওটা একটা ওয়েবসাইট আছে। তো যারা অথর তারা ওটাকে ফ্রিলি অ্যাভেলেবল করেছেন। আম, হ্যাঁ, বলো। ও হ্যাঁ, থ্যাংক ইউ, একটা ভালো পয়েন্ট তুলেছো। তো কোডিং, হ্যাঁ মানে কোডিং, মানে তোমরা আসলে কম্পিউটার প্রোগ্রামিং পড়েছো কোনো? হুম, পাইথন তাই না? আচ্ছা, তোমরা আর জানো না, না কেউ? আচ্ছা, আচ্ছা তাহলে আহ, এটার জন্য কোডিং লাগবে। একটা সময় তোমাদের দুটো ল্যাব ক্লাস আছে আমি দেখতে পাচ্ছিলাম। তো যেটা করতে হবে, মানে আমি আবার আর্টটাই জানি। আচ্ছা, আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা টেক্সট বইটা দেখতে পাচ্ছো? টেক্সট বইয়ের কাভারটা? হ্যাঁ, তো এটা কিন্তু ওরা প্রথমে আরটাই শুরু করেছিল, অ্যান ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্যাল লার্নিং উইথ অ্যাপ্লিকেশনস ইন আর। বাট ফরচুনেটলি ওদের মানে পাইথনেরও একটা ভার্সন মানে এডিশন অ্যাভেলেবল হয়েছে উইথ অ্যাপ্লিকেশনস ইন পাইথন। তো তোমরা যদি পাইথন পড়ে থাকো তাহলে প্রবাবলি এটা পাইথনে ইয়ে করাটা ইজিয়ার হবে। বাট এটা খুব অসুবিধা হওয়ার কথা না, পাইথন আর কাছাকাছি ধরনের জিনিস। ঠিক আছে। তো আমি দেখি, আমি যেটা মানে আমার পক্ষে পাইথন এখন খুব ডিটেইলে শেখা কঠিন। সো যেটা করা যেতে পারে, আমি আর এর কিছু অ্যাপ্লিকেশন তোমাদের দেখাতে পারি, কিন্তু তোমরা মানে আর সিম্পল খুব, মানে এটা একটাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি তোমরা জানো তাহলে এটা না বোঝার কোনো কারণ নাই। বাট তোমরা এটার প্যারালাল যেহেতু পাইথন কোডও আছে, তো তোমরা নিজেদের মতো এক্সপ্লোর করতে পারো আর কি পাইথনের। বাট এটার জন্য কোডিং লাগবে। ঠিক আছে, কারণ এইটা এভাবে জাস্ট থিওরিটিক্যালি শিখে খুব একটা ইউজফুল হবে না এই কোর্সটা। তো কিছু কোডিং আমাদের লাগবে। তো পাইথন, তো আমি দেখি, আমি তোমাদের চেষ্টা করব দুটা কোডই প্যারালাল দেয়ার। ঠিক আছে, বাট পাইথন আমি আসলে যেহেতু পাইথন নিজে জানি না ওভাবে, কিছুটা জানি একদম বেসিক, কিন্তু আহ, মানে এটার প্যাকেজ ট্যাকেজ সবগুলো সম্পর্কে খুব একটা জানি না। সেই জন্য আমি প্রবলি আর কি শো করব, কিন্তু আমি এটা এক্সপ্লেইন করার চেষ্টা করব যে কি হচ্ছে না হচ্ছে, সেটা তোমরা পাইথনেও কনভার্ট করতে পারো। বা পাইথনে আসলে কোডগুলো একই কোড, পাইথন ভার্সনটা এই বইয়ে আছে। ঠিক আছে। আচ্ছা, তো এটা জাস্ট যদি ক্লিক করো, তো এটা আসলে ডাউনলোড হওয়া শুরু করবে মনে হয়। হ্যাঁ, তো এটা আমার ইয়ে হচ্ছে, বাট এটা ক্লিক করলেই ডাউনলোড হওয়া শুরু করবে। তো এটা তোমরা ফ্রিলি ডাউনলোড করতে পারো। ঠিক আছে, লার্নিং পারপাসে। তো এটা ডিস্ট্রিবিউট করার এখানে লেখা আছে যে ডিস্ট্রিবিউট করা যাবে না, বাট তোমরা সবাই ইন্ডিভিজুয়ালি এটা ডাউনলোড করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো টেক্সট বইটা আমরা এটাই ফলো করবো। এটা চ্যাপ্টার গুলো যদি তোমরা দেখো যে আহ, এটা খুবই সিমিলার তোমাদের যে
আউটলাইন দেওয়া আছে, সে খুব ক্লোজলি ওটাকে ফলো করছে। তোমরা স্যার পিডিএফ, কোডিং হ্যাঁ সরি, টেস্ট হবে? হ্যাঁ স্যার সরি, এক্সাম কি কোডিং টেস্ট হবে ল্যাবে? ল্যাবে। এক্সাম আচ্ছা হ্যাঁ, এক্সামের ব্যাপারটা একটু ডিসকাস করতে হবে ইয়েতে। মানে তোমাদের আসলে এক্সাম কি এক একটা কোর্সে এক এক ভাবে হয়, মানে এই যে মানে ডিস্ট্রিবিউশন অফ মার্কস এটা কিভাবে হয়? স্যার আমাদের 50 মার্কসের ফাইনাল হয় আর 50 মার্কসের সেশনাল, তার মধ্যে 30 মার্কস মিডে থাকে, আর আর 15 মার্কস অ্যাসাইনমেন্ট অথবা ইন কোর্স, আর 5 মার্কসের অ্যাটেন্ডেন্স। এটা মোটামুটি সবগুলোতে হচ্ছে কনস্ট্যান্টলি থাকে। স্যার প্রিভিয়াস এই কোর্সে হচ্ছে আহ, দেখছি যে ল্যাব বেসড শুধু অ্যাসাইনমেন্ট হচ্ছে, এক্সাম গুলো হচ্ছে স্যার থিওরিটিক্যালি ছিল। আচ্ছা হ্যাঁ, সো 50% ফাইনালে, তাই তো, থিওরিটিক্যাল যেটা তোমরা ইয়েস। পরীক্ষা দিবা, আর 50%-এ মিড টার্ম বললা, মানে 50। 30% মিড টার্ম, 15 এর ইন কোর্স অথবা অ্যাসাইনমেন্ট, আর 5 মার্কসের অ্যাটেন্ডেন্স। আচ্ছা 15 মার্কসের মিড টার্ম, 30 মার্কসের মিড টার্ম। ইয়েস স্যার। তো মিড টার্মটা কিভাবে হয়, মানে মিড টার্মের ইয়েটা কি, ওটা কি থিওরিটিক্যাল পরীক্ষা হয়? ইয়েস স্যার, মানে আমি তো মানে প্রিভিয়াস কোয়েশ্চেন্স গুলো দেখছি সব মানে থিওরিটিক্যাল এক্সামই হয়েছে। জাস্ট অ্যাসাইনমেন্টটা হচ্ছে হ্যাঁ, পাইথন। তো তোমাদের এমনি মিড টার্ম কি সব কোর্সেই মানে ডিফাইন, মানে একই পিরিয়ডে সব মিড টার্ম হয় নাকি কিভাবে হয়? স্যার সবই একই পিরিয়ডে একটা রুটিনে দিয়ে হয়, একটার পর একটা হয়ে যায়। আচ্ছা ইয়েস আচ্ছা। স্যার। ও তাহলে সেভাবেই হবে। তো সেখানে, হ্যাঁ সেখানে থিওরিটিক্যালি হবে। তো ওইটা ওইটা 30 মার্কের পরীক্ষা, একটাই পরীক্ষা হয়? ইয়েস স্যার, মিড টার্ম একটাই। একটা, আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা সেভাবেই হবে। আর হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা ডেফিনেটলি ওইটা হ্যান্ডস অন হতে হবে। এটা তোমাদের একটা প্রোগ্রাম, মানে ডেটা অ্যানালিসিস হবে, তো সেটা থেকে একটা মানে ছোটখাটো ব্রিফ রিপোর্ট লিখতে হবে। তো আমিও সেভাবেই এটা করব। আরেকটা কি বললাম ব্রেকডাউনে? অ্যাটেন্ডেন্স আছে 5 মার্কের। অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স তো আছেই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে সেভাবেই হবে। হ্যাঁ আমিও এটা অ্যাসাইনমেন্ট আকারেই দিতে চাই, একটা ডেটা সেট অ্যানালাইজ করে আমরা যা যা শিখলাম সেটা একটা ব্রিফ রিপোর্ট লেখা আর কি। ওকে। আর কুইজ, এখানে কুইজের কিছু দেখতে পাচ্ছি, কুইজ কি সব কোর্সেই থাকে? স্যার স্যার কুইজটার আরেক নাম হচ্ছে ইন কোর্স, আমাদের 15 মার্ক অ্যালোকেটেড থাকে সেমিস্টার। ও আচ্ছা, ওই যেটা অ্যাসাইনমেন্টে হচ্ছে। জি স্যার। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও কুইজটাকে অ্যাসাইনমেন্টে রিপ্লেস করবো প্রবাবলি। হ্যাঁ সেটাই হবে। ওকে। হ্যাঁ আমি জাস্ট তোমাদের এটা আহ, ইয়েটা দেখাচ্ছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল লার্নিং, লিনিয়ার রিগ্রেশন, ক্লাসিফিকেশন। সো এইভাবেই অ্যারেঞ্জ করা আছে তোমাদেরও, রিস্যাম্পলিং মেথড, ঠিক আছে, লিনিয়ার মডেল আর ট্রি বেস মেথড, সাপোর্ট ভেক্টর, মেশিন পর্যন্তই তোমাদের আছে। তো আমরা একদম খুব ক্লোজলি আসলে এই তোমাদের টেক্সট বই ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্যাল লার্নিং এটাকে ফলো করবো আর কি। আর খুব ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে আম, আম, এই অথরদের মানে ট্রেভর হেইস্টি আর রবার্ট টিপসিরানির মানে এই ওয়েবসাইটেই কিছু লেকচার স্লাইডও প্রিপেয়ার করা আছে এই বইটাকে ফলো করে, বাট সেটাকে আরো রিফাইন করেছে আরো কয়েকজন। তো আমি সেগুলোকেই ফলো করার চেষ্টা করব, স্লাইডগুলো তোমাদের সাথে শেয়ার করব। বাট এগুলো এই টেক্সট বইয়ের বেসিসেই করা, সো কমপ্লিমেন্ট করবে একদম টেক্সট বইকে খুব পারফেক্টলি। তো আমি সুইচ করলে কি তোমরা দেখতে পাও, পিডিএফ এ সুইচ করলে একটা থেকে আরেকটাতে গেলে? এটা কি সুইচ হয়েছে?
জি স্যার। তোমরা কি দেখতে পাচ্ছ স্ট্যাটিস্টিক্স ইন দ্য নিউজ? জি স্যার, জি দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ? আচ্ছা, তো আমি তোমাদের প্রথমে মানে টিপসিয়ানি আর ইয়েদের দেখাই। এটা এই যে স্ট্যাটিস্টিক্যাল লার্নিং। তো আমি হয়তো এই লেকচার স্লাইড গুলোকে আরেকটু টুইক করবো, আর একটু অ্যাডিশন করতে পারি, কিন্তু আম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকর্ডিংলি। তো স্ট্যাটিস্টিক্যাল লার্নিং ওরা যেটা বলতে চেয়েছেন যে স্ট্যাটিস্টিক্স ইন দ্য নিউজ, তাই না? আমরা স্ট্যাটিস্টিক্স ট্র্যাডিশনালি একরকম ছিল, কিন্তু হঠাৎ করে স্ট্যাটিস্টিক্স এর ডিমান্ডটা খুব বেড়ে গেছে এই ডেটা, ঠিক আছে, লার্জ ভলিউম অফ ডিজিটাল ডেটা স্টোরেজ হওয়ার পরে। তো বাট এটা শুরু হয়েছে বেশ আগেই। তো 2011 যখন তখন এই যে আইবিএম ওয়াটসন বিল করেছিল, যেটা একটা সুপার কম্পিউটার। তো ওখানে জিওপার্ডি নামে একটা গেম ছিল, যেটা কিছু গেসিং এর, ঠিক আছে, ওয়ার্ড গেসিং এর ব্যাপার স্যাপার। তো সেখানে এই যে ডেভিড ফেরুচি, পিআই অফ ওয়াটসন ডিপ কিউএ টেকনোলজি, উনি আইবিএম এ কাজ করতেন। তো উনি ট্রেন করেছিলেন ওয়াটসনকে অনেক ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দিয়ে, তো টেক্সট আর কি। So it's machine learning allows the computer to become smarter as it tries to answer questions and to learn as it gets them right or wrong. So তখন মানে এটা ট্রেন করাতে মেশিনটা আহ, এতই এফিশিয়েন্ট হয়ে গেছিল, তো হিউম্যান কোনো কম্পিটিটর আসলে তার সাথে কম্পিট করতে পারছিল না। তো সেটা হয়েছে তখনই। আর এখন চ্যাট জিপিটি আরো অনেক সফিস্টিকেটেড, তাই না? তো এখন চ্যাট জিপিটি যেভাবে গেস করে এটা আহ, মানে বা যেভাবে আউটপুট জেনারেট করে টেক্সট, সেটা অনেক অনেক সফিস্টিকেটেড হয়ে গেছে, বাট এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে। তোমরা ডিপ ব্লুর নাম শুনেছো? গ্যারি কাসপারভ যে হেরে গেছিল ডিপ ব্লুর কাছে চেসে, দাবায়। জি স্যার। এটা অনেক আগের ব্যাপার, তাই না? তো এটা জাস্ট মানে কম্পিউটারকে এইসব জিনিসে হারানো কঠিন, কারণ এত বেশি স্টোরেজও, তাই না, মেমোরি, আনলিমিটেড মেমোরির মতো। তো সব দাবার প্রত্যেকটা চাল জানে। তো এটা হিউম্যান একটা পর্যায়ে আসলে যত ট্যালেন্টেড প্লেয়ারই হোক, আসলে কম্পিউটারের সাথে কম্পিট করা কঠিন। তো হ্যাল ভ্যারিয়েন্টকে তোমরা চিনো? গুগলের চিফ ইকোনমিস্ট ছিলেন, ইকোনমিস্ট। ওনার তো মাইক্রো ইকোনমিক্স এর বইও আছে ভ্যারিয়েন্টের। তোমরা পড়েছো কিনা আমি শিওর না। জানো সেটা? মানে ওনার নাম শুনেছো? হ্যাঁ, সেকেন্ড ইয়ার পড়া, হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে, তো উনি একটা প্রেডিকশন করেছিলেন যে স্ট্যাটিস্টিশিয়ানদের মানে খুব ক্যারিয়ার খুব প্রমিনেন্ট হবে, মানে নেক্সট 10 ইয়ার্স স্ট্যাটিস্টিশিয়ানদের জবটাই সবচেয়ে লুক্রেটিভ হবে। তো আহ, সেটা উনি যখন বলেছেন 2009, এখন তো অলমোস্ট 15 ইয়ার্স হয়ে গেছে। তো এটা আসলে বলার কারণ হচ্ছে যে ডেটা, হিউজ ভলিউম অফ ডেটা, এই ডেটাগুলো খুব সফিস্টিকেটেড ওয়েতে অ্যানালিসিস করার দরকার হবে। সো বাট এটা আসলে স্ট্যাটিস্টিশিয়ানদের চেঞ্জ হতে হয়েছে। আহ, মানে কন্টেম্পোরারি না, মানে ট্রেডিশনালি স্ট্যাটিস্টিক্স যেভাবে ওয়ার্ক করছিল, সেটা আসলে এখন নতুন ডেটা, নতুন লার্জ ডিফারেন্ট টাইপ অফ ডেটাতে কাজ করছেন। সো স্ট্যাটিস্টিশিয়ানদেরকেও ইভলভ হতে হচ্ছে, মেশিন লার্নিং এর হেল্প নিতে হচ্ছে। সো এটা আসলে স্ট্যাটিস্টিক্স আর কম্পিউটার সায়েন্স এগুলোর একটা ইন্টারসেকশন হয়েছে, কম্বিনেশন হয়েছে। সেখান থেকে এই স্ট্যাটিস্টিক্যাল লার্নিংটা শুরু হয়েছে। এখন অনেক ইকোনমিস্ট, পিওর ইকোনমিস্ট, মানে ইকোনমিস্টরাও মেশিন লার্নিং ইউজ করে। তোমরা কি সুজান এইটির নাম শুনেছো? না, প্রবাবলি না, তাই না? সুজান এইটি, আহ, উনিও খুব প্রমিনেন্ট ইকোনমিক্স, খুব ইয়াং এজে, যে ইকোনমিক্স বিলো 40, যে সেই ইয়েটা পেয়েছেন। তো উনি হার্ভার্ডে আছেন, হার্ভার্ডেই তো প্রবাবলি, হ্যাঁ।
হার্ভার্ড অথবা না হার্ভার্ড স্ট্যানফোর্ড অথবা হার্ভার্ড, না আমার মনে হয় হার্ভার্ডে। সো খুবই মানে মেশিন লার্নিং ইউজ করেন, ঠিক আছে। সো এটা, হ্যাঁ, নেট সিলভার, উনি খুব ডিটেইল ডেটা নিয়ে ইলেকটোরাল আমেরিকার পোলিং ইলেকটোরাল যে ইউনিটগুলো ছিল সেগুলো ডিটেইল ইনফরমেশন নিয়ে খুব হাই অ্যাকুরেসিতে ইলেকশনের আউটকাম প্রেডিক্ট করতে পেরেছিলেন। তো সেটাও খুব হাইলাইটেড হয়েছিল। ডেটা কতখানি মানে ইউজফুল হতে পারে সেটার ব্যাপারে। তোমরা কেউ মানে খেলায় কিন্তু এখন ডেটা অ্যানালিস্ট থাকে একজন প্রত্যেক টিমে, জানো? যে ডেটা অ্যানালিটিক্স, স্পোর্টস অ্যানালিটিক্স বলে অনেক সময়। তো একজনকে রাখা হয় তোমাদের। তোমরা যদি ক্রিকেট ফলো করে থাকো, বব উলমার মনে আছে? সাউথ আফ্রিকান কোচ, যে প্রথম এগুলো এনেছিল, যে কম্পিউটারে অ্যানালিসিস করা যে কার কোথায় উইকনেস। তো এখন তো টি স্পোর্টস সহ অন্যান্য সব জায়গায় মানে প্রত্যেকটা ব্যাটসম্যানের হিউজ ডেটা কালেক্ট হয়, তাই না? ও কখন কোন বল কোন সাইডে, অফ সাইডে কয়টা বল খেলেছে, কয়বার আউট হয়েছে, ঠিক আছে, ওর অফ সাইডে স্কোরিং রেট কত, লেগ সাইডে কিরকম, কয়বার লেগ সাইড আউট হয়েছে, এন্ড সো অন। তো মানে প্রত্যেকটা ব্যাটসম্যানে এত ডিটেইল ডেটা আছে যে ডেটা অ্যানালিসিস করে আসলে অনেক কিছু তুমি আইডিয়া করতে পারো আর কি। তোমরা মানি বল মানি বল দেখেছো কেউ? মুভি, জি স্যার। ব্র্যাড পিট। কেউ বলতে পারবা ওখানে কি দেখিয়েছে? মানে স্যার ওই যে এখানে বেসবলের একজন অ্যানালিস্ট থাকে, তো ও আর কি সব প্লেয়ারের ডাটা অ্যানালাইসিস করে বলতে পারে যে নেক্সট সিজনে মানে ওর স্ট্রাইক বা ওর স্কোর কেমন হবে। হুম, হ্যাঁ, আইডিয়াটা আসলে সেরকমই ছিল যে ওখানে দেখাচ্ছিল যে ব্র্যাড পিট, তাই না, একটা টিম ক্রিয়েট করেছে। সো ও একটা ইকোনমিক্সের গ্রাজুয়েটকে হায়ার করেছিল। তো গ্রাজুয়েটটা ডিটেইল ডেটা দেখে দেখে আসলে টিমটা, কারণ ওদের টাকা ছিল না মানে খুব প্রমিনেন্ট প্লেয়ারদেরকে হায়ার করার মতো, কিন্তু ওরা দেখেছে যে যারা একটু মানে ইনজুর্ড বা উইক কিন্তু অন্যদিকে স্ট্রং, এভাবে করে করে একটা টিম খুব ডিটেইলড ডেটা অ্যানালিসিস করেও কয়টা সাজেস্ট করেছে, প্রেডিক্ট করেছে যে একটা টিম ক্রিয়েট করা খুব খুব ভালো টিম, মানে দেখলে মনে হবে খুব ভালো টিম না, পারফরমেন্স ভালো না ওদের, অনেকে ইনজুর্ড, বাট ওরা অনেক দূর গেছিল, তাই না? অনেক ফাইনালে বোধহয় হেরে গেছিল, বাট তো এখানে কাইন্ড অফ ডেটা অ্যানালিটিক্স এর ব্যাপারটা আসছিল আর কি। তো এখানে অনেকগুলো স্ট্যাটিস্টিক্যাল লার্নিং প্রবলেমের ওরা ইয়ে দিয়েছে যে প্রোস্টেট ক্যান্সার রিস্ক ফ্যাক্টরটা আইডেন্টিফাই করার জন্য। তো আমরা যদি ডিটেইল ক্যান্সার পেশেন্টদের ডিটেইল সবকিছু থাকে, ইনফরমেশন থাকে, এটা মেডিকেল সাইডে হতে পারে। সো মেডিকেল সাইডে তো অনেক কিছু ক্লিনিক্যাল জিনিসপত্র রেকর্ড নেওয়া হয়, তাই না? ব্লাড প্রেশার, গ্লুকোজ থেকে শুরু করে কোলেস্টেরল অ্যান্ড এভরিথিং। তো সেগুলো ডেমোগ্রাফিক ফিচার সবগুলো থেকে প্রোস্টেট ক্যান্সারের রিস্কটাকে প্রেডিক্ট করার চেষ্টা করে। এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কারণ কার কত রিস্কে আছে সেই অনুযায়ী ইন্টারভেনশন দিতে হবে, তাই না? ক্যান্সারে কখন। আম, তো তো সেরকম আমি এখানে ডেটাগুলো দেখাচ্ছি না, বাট জাস্ট প্রবলেম গুলো কিছু কিছু ইয়ে করছি যে প্রেডিক্ট। আরেকটা প্রবলেম হতে পারে প্রেডিক্ট whether someone will have a heart attack on the basis of demographic, diet and clinical measurements। তো হার্ট অ্যাটাক হবে কি হবে না, তো এটা খুব তাড়াতাড়ি প্রেডিক্ট করে ফেলতে পারাটা ইম্পর্টেন্ট। তো খুব হাই অ্যাকুরেসিতে তো খুব হাই অ্যাকুরেসিতে প্রেডিক্ট করাটা ইম্পর্টেন্ট, তাই না? কারণ খুব হাই রিস্কে যদি থাকে তাহলে আমরা আর্লি ইন্টারভেনশন দিতে পারি, ঠিক আছে। তো এটা এখন তোমরা দেখবে যে অনেক ডিজিটাল মেজারমেন্ট টুল আছে, তাই না? তো হাতে রিস্ট ব্যান্ড থাকে, সেটা অনেক ডেটা খুব রিয়েল টাইমে পাঠাতে পারে।
ডাক্তারদের কাছে। এগুলা বাংলাদেশে এখনো অত কমন হয়নি, কিন্তু বিদেশে খুব কমন যে একজন পটেনশিয়াল হার্ট ডিজিজের পেশেন্টকে ওরা রিস্টব্যান্ড পরিয়ে রাখে, যেটা অনেক ডেটা কালেক্ট করে। সো রিয়েল টাইম ডেটা কালেক্টেড হচ্ছে এবং ওর রিস্কটা কম্পিউটেড হচ্ছে, সো যাতে খুব তাড়াতাড়ি ইন্টারভেনশন দেওয়া যায়। সো হ্যাঁ, ইমেল স্প্যাম কিনা, তাই না? এটা এখন প্রায় হয়ে গেছে, তাই না? তোমরা এটা দেখতেই পাও যে পটেনশিয়াল স্প্যাম, মানে কোনো রকম সাসপিশিয়াস ইমেল আসলে ওটা স্প্যামে চলে যায়, তাই না? এটা খুব হাই অ্যাকুরেসিতে প্রেডিক্ট করা যাচ্ছে। সো এটা প্রেডিকশনটা যেভাবে হয়েছিল যে, যেমন এখানে একটা এক্সাম্পল আছে যে 4601 ইমেইল, 4601টা ইন্ডিভিজুয়াল ইমেইলের উপর এটা ট্রেন করা হয়েছে। তো স্প্যাম আর ইমেইল, ঠিক আছে, এটা ক্লাসিফাই করাটা। তো একটা স্প্যাম ফিল্টার বানানোটা হচ্ছে গোল। তো ওরা বিভিন্ন ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি দেখে দেখে করেছে। তো স্প্যামে জর্জ এই ওয়ার্ডটা, তো এটা হচ্ছে অ্যাভারেজ পার্সেন্টেজ অফ ওয়ার্ডস অর ক্যারেক্টার্স ইন অ্যান ইমেইল। তো এটা 0% স্প্যামে, কিন্তু ইমেইলে 1.27। ইউটা যেমন হায়ার পার্সেন্টেজে আছে স্প্যামে, কিন্তু লোয়ার পার্সেন্টেজে আছে ইমেইলে। এইচপিটা হায়ার পার্সেন্টেজ ইমেইলে, অ্যান্ড সো অন। তো ফ্রি, ফর এক্সাম্পল, তাই না? ফ্রি অফার থাকে স্প্যাম ইমেলে অনেক। তো ফ্রি এর পার্সেন্টেজটা দেখতেই পাচ্ছ, খুবই হাই পার্সেন্টেজ স্প্যামে, 50%-এর উপরে। আর কনসেন্ট্রেশনটা আর ইমেইল, জেনুইন ইমেইলে কম। আবার এক্সক্লেমেটরি, তাই না? খুব ইন্টারেস্টিং যে এক্সক্লেমেটরি সাইনটা, এটা স্প্যাম ইমেইলে খুব কমন। তো এটা একটা ইন্ডিকেটর স্প্যাম ইমেলকে আইডেন্টিফাই করার জন্য। আবার ডট এডু, তাই না? ইমেল অ্যাড্রেসে ডট এডু থাকে, সেটা সাধারণত খুব স্ট্রং এডুকেশন একাডেমিক ইমেইল, তো সেটা স্প্যামে কম, জেনুইন ইমেইলে বেশি, অ্যান্ড সো অন। তো ওয়ার্ড অ্যানালিসিস করেও আসলে একটা স্প্যাম ফিল্টার, মানে এটাও একটা মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসই হয়েছে, স্ট্যাটিস্টিক্যাল লার্নিং প্রবলেম, কিন্তু এখানে টেক্সটকে অ্যানালিসিস করা হয়েছে। তো আইডেন্টিফাই নাম্বার অফ নাম্বারস ইন এ হ্যান্ড রিটেন জিপ কোড, তাই না? এটা ইমেজের ব্যাপার। তো ইমেজ থেকে ডিফারেন্ট প্যাটার্ন। তো এই হ্যান্ড রিটেন, তাই না, এক একজন এক এক ভাবে লেখে, কোর বিভিন্ন ভাবে লিখছে, তাই না? তো সেগুলোকে কারেক্টলি আইডেন্টিফাই করা এবং সেটা টাইপ করে দেওয়া, তাই না, ডিজিটাল করে ফেলা। তো এগুলো আহ, এটাও আসলে স্ট্যাটিস্টিক্যাল মানে লার্নিং প্রবলেম। বাট এটা ইমেজ ডেটা, তো ইমেজ থেকে আসছে। তো এরকম অনেক প্রবলেম আছে, জেনুইন প্রবলেম। establish the relationship between salary and demographic variables and so on. আচ্ছা, এটা আমরা দেখবো পরে যে আমরা ইনকাম কি কি দিয়ে প্রেডিক্ট করতে পারি, এইজ, এডুকেশন লেভেল, এগুলো ইনকাম ডিটারমিনেশনে ইম্পর্টেন্ট কিনা। ওকে, আচ্ছা, আমি জাস্ট একটু স্টার্ট করে শেষ করব। তোমাদের তো 4:50 পর্যন্ত, তাই না, লাস্ট টাইম নেই? ওকে, হ্যাঁ। সো যেমন একটা কোয়েশ্চেন, স্ট্যাটিস্টিক্যাল লার্নিং, আমরা স্ট্যাটিস্টিক্স এর বেসিক আইডিয়া তো তো আমরা জানি, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল লার্নিং কিভাবে ডিফারেন্ট? তো স্ট্যাটিস্টিক্যাল লার্নিং এ আমরা আসলে কি দেখবো? তো এটা স্ট্যাটিস্টিক্যাল মানে মডেলিং, তোমরা যে রিগ্রেশন করেছো তার সাথে রিলেশনশিপ আছে, সেখান থেকে আমরা আসলে আম, আগাবো। তো এখানে একটা 3টা ছবি আছে। সো বেসিক্যালি ওয়াই অ্যাক্সিসে আছে সেলস 1000 ইউনিটসে, আর এক্স অ্যাক্সিসে একটাতে টিভি লেখা আছে, একটাতে রেডিও, আর একটাতে নিউজ পেপার। তো এগুলো হচ্ছে টিভি, রেডিও আর নিউজ পেপারে অ্যাডভার্টাইজিং বাজেটটা কত রাখা হয়েছে এই প্রোডাক্টের সেলের ব্যাপারে। তো এটা $1000, তো $50,000, $1000, অ্যান্ড সো অন। তো টিভিতে অ্যাডভার্টাইজমেন্টের জন্য কতখানি বাজেট রাখা হয়েছে, রেডিওতে অ্যাডভার্টাইজ করার জন্য কতখানি বাজেট রাখা হয়েছে, অ্যান্ড সো অন।
তো এই প্লটগুলোকে কি বলে জানো? এই যে ডট গুলো, হ্যাঁ থ্যাংক ইউ, স্ক্যাটার প্লট, তাই না? এটা আমরা সারাক্ষণই দেখি। তো দুইটা নিউমেরিক ভ্যারিয়েবলের রিলেশনশিপ দেখতে গেলে স্ক্যাটার প্লট আমরা দেখি। তো আর যে লাইনটা ফিট করা হয়েছে এটাকে তোমরা রিগ্রেশন লাইন বলেছো, তাই না? বা বেস্ট ফিটেড লাইন, লিস্ট স্কোয়ার লাইন, এই ধরনের। তো এই লাইন ফিট করা তোমরা শিখেছো, তাই না? ওকে। তো লাইনটা মানে রিলেশনশিপটা কি বোঝা যাচ্ছে রিলেশনশিপ গুলো থেকে? কি ধরনের রিলেশনশিপ আছে? পজিটিভ। হ্যাঁ পজিটিভ, তাই না? সবগুলো কোনোটা একটু বেশি কোনোটা কম, বাট একটা পজিটিভ রিলেশনশিপ। তো বাজেটে অ্যাডভার্টাইজমেন্ট বাজেটের সাথে সেলস এর, তো বাজেট যত বেশি, অ্যাডভার্টাইজিং এ যত স্পেন্ড করা হবে বেশি, তত সেলসটা বাড়বে, এরকম একটা রিলেশনশিপই আমরা পাচ্ছি। তো এখানে কোয়েশ্চেন গুলো এরকমই যে ক্যান উই প্রেডিক্ট সেলস ইউজিং দিস থ্রি ভ্যারিয়েবলস। তো একটা কোয়েশ্চেন হচ্ছে আমরা কি এই তিনটা বাজেট কত রাখা হয়েছে এটার বেসিসে সেলটা প্রেডিক্ট করতে পারি কিনা। সো এটা ক্লাসিক্যাল, মানে এটা একটা প্রবলেম। সো আমরা সাধারণত স্ট্যাটিস্টিক্সে এটা মডেলিং অ্যাপ্রোচেই যাই, আমরা একটা মডেল করার চেষ্টা করি। তো এটা যেমন মানে জেনারেলি আমরা এভাবেই লিখি যে সেলসটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আমি প্রেডিক্ট করতে চাচ্ছি সেলস। তো সেলসকে আমি কিসের ফাংশন হিসেবে প্রেডিক্ট করব? টিভি, রেডিও আর নিউজ পেপারের বাজেট, ঠিক আছে? তো এই তিনটা যদি আমি জানি, তাহলে আমি একটা ফাংশনাল রিলেশনশিপ আছে সেলস এর সাথে, তো সেলসটাকে আমি তখন প্রেডিক্ট করতে পারবো। তো এটা জেনারেলি এফ লেখা হয়েছে, তাই না? তো ইটস a function of sales is a function of TV, radio and newspaper budget for advertisement. আচ্ছা, এফটা, এই ফাংশনটা আমি লিনিয়ার রাখতে পারতাম, তাই না? তাহলে সেটা লিনিয়ার রিগ্রেশনে হয়ে যেত, তাই না? এই তো, হ্যাঁ। তো এখানে এটাই বলা হয়েছে। তো কিছু কিছু টার্ম ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্যাল লার্নিং বা মেশিন লার্নিং এ আমাদের কিছু জানা জিনিসের নাম একটু ডিফারেন্টলি বলা হয়। তো এখানে সেলস কে আমরা রেসপন্স ভ্যারিয়েবল বলি, অনেক সময় আউটপুট ভ্যারিয়েবল অথবা টার্গেট। আর তোমরা প্রবাবলি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল পড়েছো তোমরা, তাই না? ওয়াই, যেটা ডিনোট করা হচ্ছে ওয়াই দিয়ে। তো ওয়াইটা বিভিন্ন নামে পরিচিত, বাট মোর কমনলি ইন স্ট্যাটিস্টিক্স হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অথবা আউটকাম ভ্যারিয়েবল, বাট এটা রেসপন্সও বলা যায়, টার্গেট। আচ্ছা, আর এই যে টিভি, রেডিও আর নিউজ পেপারের যে মানে বাজেট, এগুলোকে আমরা যেহেতু এগুলো ইউজ করে আমি প্রেডিক্ট করছি, এগুলোকে আমরা সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস বলি। বাট এগুলোর আরো নাম আছে, প্রেডিক্টর, কোভ্যারিয়েটও বলা হয় স্ট্যাটিস্টিক্সে অনেক সময়। তোমরা বোধহয় এক্সপ্ল্যানেটরি ভ্যারিয়েবলও বলেছো, তাই না? হ্যাঁ, সো এক্সপ্ল্যানেটরি ভ্যারিয়েবল ইজ অ্যানাদার নেম। বাট কম্পিউটার সায়েন্সে এটা খুব কমনলি বলা হয় ফিচার এক্স গুলোকে, অথবা ইনপুট ভ্যারিয়েবল। ওকে, সো এগুলো সব বেসিক্যালি একই জিনিস বোঝাচ্ছে। সো X1 দিয়ে ডিনোট করা হয়েছে টিভি তে কি পরিমাণ বাজেট রাখা হয়েছে, তো টিভি বাজেটের অ্যামাউন্ট X1, তো রেডিও বাজেটের অ্যামাউন্ট X2 এন্ড নিউজ পেপারটা X3। তো এক্সটা একটা ভেক্টর হিসেবে লেখা হয়েছে, তো যেখানে X1, X2, X3 তিনটাই আছে। আচ্ছা, তোমরা কি ম্যাট্রিক্স অ্যালজেব্রা করেছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, ম্যাট্রিক্স অ্যালজেব্রা কিছুটা আইডিয়া আমাদের দরকার হতে পারে পরে। তো যেহেতু করেছো খুবই ভালো, তো সেটা আমরা ই করবো। সো এটা ম্যাট্রিক্স নোটেশনে লেখা হয়েছে। ওয়াই, ওয়াই আসলে ওয়াই এর মধ্যে অনেক সেলস এর অবজারভেশন আছে, ঠিক আছে? আর এফএক্স এর মধ্যে X1, X2, X3 এর ভ্যারিয়েবলের ভ্যালু গুলো আছে। আর এপসাইলন হচ্ছে এরর। আচ্ছা, এররটা কি, মানে এরর কে রাখা হয়েছে কেন? এখানে একটা এরর টার্ম, তাই না? এটাকে আমরা অনেক সময় র্যান্ডম এরর টার্ম বলি, যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, আর এটার মিনটা অ্যারাউন্ড জিরো, এক্সপেক্টেড ভ্যালুতে জিরো। এররটা কি আসলে, কেন রাখা হয় এরর মডেলে?
predicted হুম, হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমাদের সেলস শুধু এই টিভি, রেডিও, নিউজ পেপার বাজেটের উপর ডিপেন্ড নাও করতে পারে, আরো আদার ফ্যাক্টর থাকতে পারে, তাই না? আমার প্রোডাক্টটা কতখানি অ্যাট্রাকটিভ, অথবা প্রোডাক্ট, অথবা কোম্পানির রেপুটেশন কিরকম, সো অন, তাই না? ব্র্যান্ডের রেপুটেশন কিরকম। তো এইগুলোকে না নিলে সেই যেটা মানে এক্স দিয়ে এক্সপ্লেইন হচ্ছে না, ওয়াই এর যে পার্টটা, সেটা এরর টার্মে যাচ্ছে। তো এরর টার্মের মধ্যে তুমি যদি সবও ইনক্লুড করো, সব পসিবল এক্সপ্লেনেটরি ভ্যারিয়েবল এক্স এর মধ্যে, তারপরেও কিছু এরর থাকতেই পারে। র্যান্ডমলি হতে পারে ডিসক্রিপেন্সি, এটা মেজারমেন্ট এরর হতে পারে, অথবা তাই না, একটা র্যান্ডম থিংস হতে পারে, এটা ওয়েদার হতে পারে অ্যান্ড সো অন। তোমার সেলটা হলো না পার্টিকুলার, হঠাৎ করে ওয়েদার খারাপ হয়ে গেল, বা কোনো কিছু ইন্টারনেট কিছু একটা ইয়ে হলো, তোমার অনলাইন সেল হলো না and so on। তো এটার মধ্যে অনেক কিছু থাকতে পারে, র্যান্ডম এরর গুলো। তো এই ডিসক্রিপেন্সি বা মেজারমেন্ট এরর এর মধ্যে থাকতে পারে। আর এফ পার্টটা রিপ্রেজেন্ট করছে মোর সিস্টেম্যাটিক পার্ট, যেটাকে আমরা অনেক সময় সিগন্যাল বলি। এটাকে বলি নয়েজ, আর এটাকে সিগন্যাল। তো এটা হচ্ছে মোর, মানে যেটা সিগন্যাল, মানে মোর এটা রিলেশনশিপটা, যেটা ট্রু রিলেশনশিপ আর কি, এররকে বাদ দিলে। So in essence, statistical learning refers to a set of approaches for estimating f. So statistical learning দিয়ে আসলে ব্রডলি বোঝানো হচ্ছে এই যে রিলেশনশিপ, আমরা এই যে এফ ফাংশনটা, এই ফাংশনটাকে আমরা এস্টিমেট করতে চাই, ফাংশনটার নেচারটা আমরা জানতে চাই স্ট্যাটিস্টিক্যাল লার্নিং এর থ্রুতে। তো আমরা এটাকে ডেটা থেকে আইডিয়া করার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তো আমি পার্টটা বলে একটু শেষ করি। সো ওয়াই এস্টিমেট এফ? সো কোয়েশ্চেনটা হচ্ছে কেন এফ এ আমরা ইন্টারেস্টেড হব, এফটাকে জানার জন্য আমরা কেন ইন্টারেস্টেড হব। সো এটার দুই ধরনের ব্যাপার আছে, একটা হচ্ছে আসলে প্রেডিকশন, আরেকটা হচ্ছে ইনফারেন্স। সো প্রেডিকশন, দেখো, উইথ এ গুড এফ উই ক্যান মেক প্রেডিকশনস অফ ওয়াই at নিউ পয়েন্টস এক্স ইকুয়াল টু এক্স। সো আমি যদি এক্স এর ভ্যালু গুলো জানি, তাহলে আমি একটা, ধরো আমি ওয়াইটা জানি না, আমি সেলস এর ইনফরমেশন জানি না, কিন্তু আমি বাজেটে এত 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 রাখতে চাই এটা জানি, তাহলে আমি সেলস এর প্রেডিক্ট, মানে কত সেলস আমি হতে পারে সেটা প্রেডিক্ট করতে পারি। তো ওয়াই হ্যাট, তাই না? তোমরা এই ওয়াই হ্যাট হচ্ছে এফ হ্যাট এক্স, এই ইয়েটা কি তোমরা বুঝো? তোমরা রিগ্রেশনে করেছো না, ওয়াই হ্যাট ইকুয়ালস টু বিটা এক্স। হ্যাঁ, এস্টিমেটেড ভ্যালু। তো ওয়াই হ্যাটটা হচ্ছে এস্টিমেটেড ভ্যালু, আর এররটা যেটা হবে এস্টিমেটেড ভ্যালু, এরর যেহেতু মিন জিরো, এররটা ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে? তো এটা এফ হ্যাট এক্স, তো এফ এর মানে এস্টিমেটেড এফ ভিতরে এক্স আর কি। তো প্রেডিকশনে একটা জিনিস হচ্ছে, প্রেডিকশনে আমি খুব হাই অ্যাকুরেট প্রেডিকশন চাই। তো আমার ফর্ম অফ এফ, এফটার ফর্মটা কি? এটা কি লিনিয়ার, নন লিনিয়ার, কি কিউবিক রিলেশনশিপ, নাকি কোয়াড্রেটিক? এটা আমার কাছে ম্যাটার করে না। আমি শুধু এক্স এখানে দিব, এটা খুব কমপ্লেক্স একটা ফাংশন হতে পারে, কিন্তু আমার ইয়েটা, গোলটা হচ্ছে আমি এক্স কে ইনপুট দিব আর খুব ভালো একটা ওয়াই এর প্রেডিকশন পাবো। তো আমি প্রেডিকশন যত অ্যাকুরেট প্রেডিকশন করা যায়। তো এটা এফ এর ফর্মটা ডাজ নট ম্যাটার অ্যাজ লং অ্যাজ ইলস অ্যাকুরেট প্রেডিকশন অফ ওয়াই। তো আহ, এটাকে ব্ল্যাক বক্স বলতে পারি। এফটা আমার জানার দরকার নেই এফ এর ফর্মটা কিরকম, এটা একটা ব্ল্যাক বক্সের মতো। এটা জাস্ট আমি জানি যে এটা একটা ফাংশনাল রিলেশনশিপ, বাট আমি ইউজ করছি, কিন্তু এটার এক্সাক্ট ফর্ম আমি অত ভালোভাবে না জানলেও হবে। বাট অ্যাজ লং অ্যাজ যখন আমি এক্স কে দিয়ে ওয়াই এর একটা ভালো অ্যাকুরেট প্রেডিকশন পাচ্ছি, ঠিক আছে? তো এখানে প্রেডিকশনটাই হচ্ছে গোল, অ্যাকুরেট প্রেডিকশন। বাট অন্য সাইডে আমার গোল হতে পারে ইনফারেন্স। তো ইনফারেন্স কি? তো উই আন্ডারস্ট্যান্ড, তো
So একটা হচ্ছে we can understand which components of X are important in explaining Y. তো আমরা অনেক সময় জানতে চাই যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোন ভ্যারিয়েবলটা আসলে Y কে বেশি ভালো প্রেডিক্ট করছে অথবা Y কে এক্সপ্লেইন করছে, তাই না? তো সেলস এর ভ্যারিয়েশনটা কি টিভির বাজেটের ভ্যারিয়েশন, মানে টিভির বাজেট ডিফারেন্ট হওয়ার কারণেই হয়েছে বেশি, নাকি নিউজ পেপারের বাজেটের দিয়ে এক্সপ্লেইন করা যাচ্ছে বেশি? অথবা ধরো আমি যদি ইনকামকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরি আর সিনিয়রিটি আর ইয়ার্স অফ এডুকেশন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স, তাহলে আমার হতে পারে কোয়েশ্চেনটা হতে পারে আর which are irrelevant, এই যে সিনিয়রিটি অ্যান্ড ইয়ার্স অফ এডুকেশন, ঠিক আছে? মানে কোন এক্সটা ইম্পর্টেন্ট, which are important in explaining why and which are irrelevant. For example, seniority or experience and years of education have a big impact on income, but marital status typically does not. তাই না? marital statusটা হয়তো ইনকামকে, তো কোনটা ইম্পর্টেন্ট ওয়াই কে বোঝার জন্য, ওয়াই এর ভ্যারিয়েশন বোঝার জন্য? তো ইনকামের তো ভ্যারিয়েশন আছে, আমরা সেটাই এক্সপ্লেইন করতে চাই যে ইনকাম, যে ডিফারেন্ট হাউস হোল্ডের ইনকাম ডিফারেন্ট বা ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালের ইনকাম ডিফারেন্ট, এটা কি দিয়ে এক্সপ্লেইন করা যাচ্ছে? যে কি ওদের সিনিয়রিটি ডিফারেন্ট সে কারণে, নাকি ইয়ার্স অফ এডুকেশন ডিফারেন্ট সে কারণে, নাকি ম্যারিটাল স্ট্যাটাস ডিফারেন্ট? তো ইউজুয়ালি সিনিয়রিটি ইয়ার্স অফ এডুকেশন ইম্পর্টেন্ট হয়, কিন্তু ম্যারিটাল স্ট্যাটাস ইম্পর্টেন্ট না। তো কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইররেলেভেন্ট সেটা বোঝার জন্য আমার কিন্তু তখনও আমার এফ জানা দরকার। আর depending on the complexity of f, we may be able to understand how each component of x affects y. তো ঠিক আছে, আমরা জানতে চাইতে পারি কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইররেলেভেন্ট, কিন্তু তার সাথেও যখন আমি একটা ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল বুঝলাম, আমি হয়তো জানতে চাই যে ওটা কিভাবে y কে এফেক্ট করছে। তো আমি ইয়ার্স অফ এডুকেশন 1 বছর যদি আমি বাড়াই, মানে ইয়ার্স অফ এডুকেশন 1 বছর বেশি হওয়ার কারণে আমার ইনকামটা কতখানি বেশি হচ্ছে, তো ইম্প্যাক্ট আমি মেজার করতে চাই, তাই না? আমি আন্ডারস্ট্যান্ড করতে চাই কিভাবে এফেক্ট করছে, সেটাকে কজাল ইফেক্টও বলতে পারি, যে ইনকামের ইম্প্যাক্ট অন, সরি, এডুকেশনের ইম্প্যাক্ট অন ওয়াই, তাই না? ওইটাকে মেজার করতে আমি চাই। আরেকটা হচ্ছে ইজ এ লিনিয়ার এফ enough to model the relationship between y and x. এটা আমরা অনেক সময় বলি যে লিনিয়ার, যদি আমি ফাংশনটাকে যদি লিনিয়ার ধরি তাহলে কি এটা y আর x এর রিলেশনশিপটাকে ক্যাপচার করছে নাকি ঠিক মতো, নাকি আমার নন লিনিয়ার রিলেশনশিপে যাওয়া দরকার? তো এই সব কিছুর কারণে আবার এফ এর ফর্মটা এক্সপ্লিসিটলি আমাদের জানতে হবে, তাই না? দ্য ফর্ম অফ এফ হ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর দিস পারপাসেস। তো তখন কিন্তু এফ হ্যাট এর এক্সাক্ট ফাংশনাল রিলেশনশিপের ফর্মটা আমার দরকার, কারণ আমি লিনিয়ার কিনা, তাই না? লিনিয়ার হলে আমি ইন্টারপ্রিট করব একভাবে, বা কোন ভ্যারিয়েবলটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা জানার জন্য আমার একটা এফ এর মেকানিজমটা জানতে হবে এক্স্যাক্টলি। তো এই ধরনের ইনফারেন্স কোয়েশ্চেনের জন্য আসলে এফ এর ফর্মটা এক্সপ্লিসিটলি জানাটা ইম্পর্টেন্ট, কিন্তু প্রেডিকশন যখন আমার পারপাস, তখন আসলে এফ এর পার্টিকুলার ফর্মটা আমার খুব একটা ইম্পর্টেন্ট না আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে স্টপ করি আজকে। তোমাদের